সোনালী এবং রূপালী দুই বোন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। তারা তাদের বাবা এবং মায়ের সঙ্গে বাস করত। তাদের পরিবার মধ্যবিত্ত হলেও সোনালী এবং রূপালী দুই বোন স্বভাবে বড়লোক ছিল, অর্থাৎ তারা সবসময় বড়লোক হওয়ার স্বপ্ন দেখত। তাই তাদের চাহিদা এবং আশা আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল। বড়লোকেদের মতো দামি দামি পোশাক আশাক ব্যবহার করা, দামি দামি সোনা গহনা পরা, দামি দামি মোবাইল ফোন ব্যবহার করা ইত্যাদি তাদের খুব ইচ্ছে ছিল। এমনকি তাদের এই অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার জন্য বাড়িতে বাবা মায়ের সঙ্গেও তারা সবসময় ঝগড়া ঝামেলা করে থাকতো। দূর, গরিব পরিবারে জন্ম নিয়ে আমাদের কপাল একেবারে ফেটে গেল। প্রত্যেক দিন ডাল ভাত সবজি খেতে কি ভালো লাগে? কোথায় আমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে 5 স্টার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করার স্বপ্ন দেখি, ব্র্যান্ডেড জামা কাপড় পরবো, গুচির ব্যাগ নেব, হাতে আইফোন থাকবে, একেবারে বড় লোকেদের মতো সাজগোজ করে ঘুরে বেড়াবো তা নয়। এখানে দেখো, আমাদের তো কপালে ঠিকমতো খাবার পর্যন্ত জুটছে না। বাবা মাকে এসব কথা বলে কোনো লাভ নেই দিদি। মাঝে মধ্যে মনে হয় যা করতে হবে আমাদেরকেই করতে হবে। চল, আজকে বরং আমরা শহরে পিসির বাড়ি থেকে ঘুরে আসি। পিসি মশাই বেশ ভালোই বড় লোক, তাই পিসিদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই ভালো ভালো খাবার রান্না হয়। আজকে পিসিদের বাড়ি থেকে জমিয়ে খাবার খেয়ে আসি, চল। বোনের কথা শুনে সোনালীও তার পিসিদের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তাই তারা দুজনেই তাড়াতাড়ি করে সুন্দর সুন্দর জামা পরে পিসিদের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়। আর যেহেতু তাদের এলাকা থেকে পিসিদের বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে করে যেতে হয়, তাই তারা কিছুক্ষণের মধ্যে স্টেশনে গিয়ে পৌঁছায়। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই স্টেশনে ট্রেন চলে এলে তারা দুই বোন মিলে ট্রেনে উঠে পড়ে। আর সেদিন ট্রেন তুলনামূলকভাবে অনেক বেশি ভিড় ছিল। সোনালী এবং রূপালী দুই বোন বসার মতো সিট পায় না, তাই তারা একটা সাইডে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই হঠাৎ করে সোনালী দেখতে পায় একজন ব্যক্তির পকেট থেকে তার মানি পার্স নিচে পড়ে গেছে। এই বোন দেখ, ওই লোকটার মানি পার্স পকেট থেকে নিচে পড়ে গেছে। ভিড়ের মধ্যে মনে হচ্ছে লোকটা বুঝতে পারেনি। দাঁড়া, আমি বরং লোকটাকে একবার বলে দিই। এই দাঁড়া দাঁড়া, কি করছিস? কি বোকার মতো কাজ করিস না দিদি। আমার মনে হচ্ছে আমাদের জীবনে এত টাকা পয়সার অভাব বলে উপরওয়ালা আমাদেরকে অন্য কিছু ইশারা করতে চাইছে। ওই লোকটার পার্সে মনে হচ্ছে অনেক টাকা আছে। চল, আমরা বরং লুকিয়ে লুকিয়ে পার্সটা তুলে ব্যাগে ভরে নিই। ওই লোকটাকে কিছু বলার দরকার নেই বেকার। কিন্তু বোন, এটা করা কি ঠিক হবে? আর এটা করতে গিয়ে যদি আমাদেরকে কেউ ধরে ফেলে, তাহলে তো আমরা পাবলিকের হাতে ভীষণ মার খাবো। এসব করার দরকার নেই বোন, তুই ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে, তোকে কিছু করতে হবে না। তাহলে আমি আমার কাজ করে নিচ্ছি। তুই বড়লোক হতে চাস না, তাই তো? ব্র্যান্ডেড জামা কাপড় পরতে চাস না, আইফোন কিনতে চাস না, কিন্তু আমি চাই। এগুলো আমার দরকার, আর আমার চাহিদা পূরণ করার জন্য এই কাজটা আমাকে করতেই হবে। হ্যাঁ। এই বলে রূপালী খুবই চালাকি করে সেই ব্যক্তিটার মানি পার্স তুলে নেয়। আর কেউ যাতে কিছু বুঝতে না পারে, তাই রূপালী নিজের দিদিকে সঙ্গে নিয়ে পরে স্টেশনেই নেমে যায়। ট্রেন থেকে নেমে তারা সোজা স্টেশনের বাইরে বেরিয়ে যায়। আর একটা জায়গায় বসে তারা সেই মানি পার্সের টাকা গুনতে শুরু করে। টাকা গোনার পর দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ সেই মানি পার্সের মধ্যে 21,000 টাকা ছিল। আর এত টাকা দেখে তারা আনন্দে একেবারে লাফিয়ে ওঠে, কারণ এতগুলো টাকা তারা আগে কখনো একসঙ্গে হাতে পায়নি। ওরে বাবা, এখানে তো অনেক টাকা আছে। 21,000 টাকা! এত টাকা তো আমি একসঙ্গে কোনোদিনও চোখেও দেখিনি রে বোন। খুব তো বলছিলি এরকম খারাপ কাজ করতে নেই। দেখলি তো আমি মানি পার্সটা তুলে নিয়ে এলাম বলে আমাদের কতটা লাভ হলো। আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়া এসেছে দিদি। আমার মনে হচ্ছে এই বুদ্ধিটাই কাজে লাগিয়ে আমরা দুজনে বড়লোক হতে পারবো। আমরা এই টাকা দিয়ে আগে দামি দামি জামা কাপড় কিনবো, যাতে আমাদেরকে দেখে একেবারে বড় লোকেদের মতো মনে হয়। আর আমরা বড়লোক সেজে সহজেই পকেট মারতে পারবো। আমারও মনে হচ্ছে তুই ঠিকই বলছিস, কারণ আমরা যদি নিজের বুদ্ধি কাজে না লাগাই, তাহলে আমরা 7 জন্ম তপস্যা করলেও বড়লোক হতে পারবো না। আর হ্যাঁ, আমরা কিন্তু ট্রেনে উঠেই পকেট মারবো। আমাদের এই রেল লাইনের ট্রেনগুলোতে কিন্তু প্রত্যেক দিনই ভালোই ভিড় হয়। আর যারা ট্রেনে করে সচরাচর যাতায়াত করে, তাদের কাছে তো দেখছি ভালোই টাকা থাকে। এই যে আজকে যেমন 21,000 টাকা পেলাম। এভাবে সেদিন থেকে দুই বোন পকেটমারি করার সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা সেই 21,000 টাকা দিয়ে শহরে শপিং মলে চলে যায়। আর সেখান থেকে বড় লোকেদের মতো ওয়েস্টার্ন পোশাক আশাক কেনে, দামি দামি জুতো কেনে, এমনকি মেকআপ প্রোডাক্টও কিনে নেয়। পরের দিনই তারা সেই পোশাক আশাক জুতা পরে একেবারে বড় লোকেদের মতো সাজগোজ করে। আর যা দেখে তাদের বাবা মা প্রচন্ড পরিমাণে অবাক হয়।
কিরে, এত দামি দামি জামা কাপড় কোথায় পেলি তোরা? এগুলো কিনতে নিশ্চয়ই তো অনেক টাকা লেগেছে। এত টাকা কে দিল তোদের? কি হলো, কিছু বলছিস না কেন? তোমাদের জেনে কোনো লাভ নেই মা। ছোটবেলা থেকে এত বড় হলাম, কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে একটা 1000 টাকা দিয়ে জামা পর্যন্ত কিনে দিতে তোমরা পারোনি। সস্তার বাজার থেকে 300 টাকা 500 টাকা দিয়ে জামা কাপড় কিনে আমাদেরকে পরিয়েছো। তাই এখন তোমাদের এই ধরনের প্রশ্ন করা সাজে না। আমরা দুই বোন একটা ভালো চাকরি পেয়েছি। চাকরি পেয়েছিস মানে? কি চাকরি পেয়েছিস তোরা? আমাকে কিংবা তোর বাবাকে কিছুই তো জানাচ্ছিস না। কারণ তোমাদেরকে কিছু জানানোর প্রয়োজন মনে করছি না। আমরা শহরের একটা ভালো অফিসে চাকরি পেয়েছি। প্রত্যেকদিন আমাদেরকে এবার ট্রেনে করে শহরে যাওয়া আসা করতে হবে। এখন আমরা রেডি হয়েছি অফিসে যাব বলে। আর হ্যাঁ, শুধু শুধু আমাদেরকে আর ডাল ভাত খাওয়ার জন্য বলবে না, কারণ এখন থেকে আমরা বাড়ির খাবার খাবো না। আমরা বাইরের রেস্টুরেন্টের দামি দামি খাবার খাবো। এই বলে দুই বোন বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর স্টেশনের দিকে রওনা দেয়। এই আমাদের দুজনকে দেখতে কিন্তু সত্যি সত্যি একেবারে বড় লোক মনে হচ্ছে। আমরা ট্রেনে উঠে এরকম ব্যবহার করব যেন আমরা প্রত্যন্ত বড় লোক ঘরের মেয়ে। আর এরকম ভাবে পকেটমারি করলে কেউ আমাদের উপর সন্দেহ করতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই তারা ট্রেনে উঠে পড়ে আর তারা দুজনেই সকল যাত্রীকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। সবাইকে ভালোভাবে দেখার পর এক যুবক হ্যান্ডসাম ছেলেকে তারা টার্গেট করে, কারণ স্যুট বুট পরা সেই ছেলেটিকে দেখে ভীষণই বড়লোক বলে মনে হয়। আর ছেলেটির সঙ্গে তার এক বন্ধুও ছিল। কি আর বলবো, রাস্তার মাঝখানে গাড়িটা খারাপ হয়ে গেল। এখন ট্রেনে করে মিটিংয়ে যেতে হচ্ছে। এটা আমার কোম্পানির ভীষণ ইম্পর্টেন্ট মিটিং। বিদেশ থেকে ক্লায়েন্টরা আসবে। আজকে তো অবশ্যই মিটিং উপস্থিত থাকতে হবে। জানি না আজকে ঠিক সময় গিয়ে পৌঁছাতে পারবো কিনা। এভাবেই দুই বন্ধুকে একে অপরের সঙ্গে গল্প করতে দেখে সোনালী এবং রূপালী একেবারে নিশ্চিত হয়ে পড়ে যে সেই ছেলেটি ভীষণ বড়লোক আর সেই ছেলেটির পকেট কাটলে তারা অনেক টাকা লাভ করতে পারবে। তাই তখনই দুই বোন ছেলে দুটোর সামনে গিয়ে নাটক করতে শুরু করে দেয়। এক্সকিউজ মি, আপনি কি আমাকে একটু সিট দিতে পারবেন? আসলে আমি ভীষণ বিপদে পড়েছি। রাস্তার মাঝখানে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমাকে পাবলিক ট্রেনে ট্রাভেল করতে হচ্ছে। এখানে অনেকেই আছে, কিন্তু আপনাকে দেখেই আমার মনে হলো আপনি খুব ভালো মানুষ। তাই আপনার কাছে আমি হেল্প চাইতে এলাম, কারণ আজকাল তো আর কেউ মানুষের হেল্প করতে চায় না, বলুন। ওকে, নো প্রবলেম, আপনি বসুন, আমি দাঁড়িয়ে পড়ছি। আমি কয়েকটা স্টেশন পরেই নেমে যাব। এই বলে সঞ্জয় নামে ছেলেটি উঠে দাঁড়ায় আর তখনই রূপালী পেছন থেকে সঞ্জয়ের পকেট থেকে তার মানি পার্স চুরি করে নেয়। এভাবেই কাজ মিটে গেলে রূপালী সোনালীকে ইশারা করে দেয় আর তারা দুজনেই পরের স্টেশনে নেমে যায়। সেই দিনও তারা পকেটমারি করে অনেক টাকা লাভ করে আর সেই টাকা দিয়ে ভালো ভালো খাওয়া দাওয়া করে, অনেক অনেক শপিংও করে। এভাবেই কিছুদিনের মধ্যে সোনালী এবং রূপালী দুই বোন পুরোপুরি ভাবে নিজেদেরকে পরিবর্তিত করে ফেলে। এখন তাদের দুজনকে দেখলে কেউ বুঝতেই পারে না যে তারা গরিব পরিবারের মেয়ে। তারা সবসময় দামি দামি পোশাক আশাক পরে ঘুরে বেড়ায়। এতে করে তারা যে কোনো মানুষকে খুব সহজেই বোকা বানাতে পারে। একদিন দুই বোন পকেটমারি করার জন্য ট্রেনে উঠে পড়ে। ওই দেখ, ওদিকে সিটে দুজন ছেলে বসে আছে। ওদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে ছেলে দুটো ভীষণ বড় লোক। আজকে এদেরকে মুরগি বানাতে হবে, চল। কোন ছেলে দুটো? ও, ওরা দুজন? ওয়াও দিদি, ছেলে দুটো কি হ্যান্ডসাম দেখতে। আর এদেরকে দেখে কিন্তু বড় অফিসার বলে মনে হচ্ছে। যেমনই দেখতে হ্যান্ডসাম তেমনই বড় লোক। আমার এদেরকে মুরগি বানাতে ইচ্ছে করছে না। আমার তো মনে হচ্ছে এদেরকে পটিয়ে আমাদের বিয়ে করে নেওয়া উচিত। কারণ কতদিন এরকম ভাবে চলবে বলতো? এভাবে প্রত্যেকদিন লোকজনের পকেট মারতে আর ভালো লাগে না। দুজনে বড়লোক ছেলেকে পটিয়ে বিয়ে করে নিলেই তো ঝামেলা শেষ। কথাটা তুই খারাপ বলিসনি, কিন্তু ব্যাপার হলো এই ছেলে দুটোকে পটাবো কিভাবে? আমরা কি পাত্তা পাবো? ওই দেখ, ছেলে দুটো তো আমাদের দিকে তাকিয়ে আছে। দেখ দেখ, বারে বারে তাকাচ্ছে। মনে হচ্ছে ওরাও আমাদেরকে পছন্দ করেছে। চল চল, সামনের দিকে এগিয়ে চল। এই বলে সোনালী এবং রূপালী ধীরে ধীরে ছেলে দুটোর দিকে এগিয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে সোনালীর ব্যাগ তার হাত থেকে পড়ে যায়। আর সোনালীর ব্যাগের মধ্যে অনেক অনেক টাকা পয়সা ভর্তি থাকে। তাই ব্যাগটা পড়ে যাওয়ার ফলে কিছু টাকা ব্যাগের বাইরে বেরিয়ে আসে। আর যা দেখে রমেশ এবং সুরেশ খুবই অবাক হয়। তখনই তারা দুজনে একে অপরের সঙ্গে ফিস ফিস করে কথা বলতে শুরু করে। এই সুরেশ, ওই মেয়ে দুটোকে দেখ, ওরা দুজন ভীষণ বড় লোক। ওদের ব্যাগে ভর্তি ভর্তি টাকা আছে। আমরা তো ভেবেছিলাম ওই মেয়ে দুটোরই আজকে পকেট মারবো, কিন্তু না, এরকম ভুল করলে চলবে না। এই সুন্দরী মেয়ে দুটোকে যদি পটিয়ে আমরা বিয়ে করতে পারি, তাহলে কিন্তু আমরা বড় লোক হয়ে যাব।
আসলে সুরেশ এবং রমেশ দুই ভাই সোনালী এবং রূপালীর মতোই স্বভাবে একই রকম ছিল। তারাও গরিব পরিবারের ছেলে ছিল, আর বড়লোক হওয়ার জন্য অর্থাৎ নিজেদের বড়লোকী স্বপ্ন পূরণ করার জন্য তারাও ট্রেনে লোকজনের পকেট মারত। আর তাদের চারজনের চিন্তা ভাবনা যেহেতু একই রকমের ছিল, তাই খুব তাড়াতাড়ি তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারা চারজনে নিজেদেরকে নিয়ে অনেক অনেক মিথ্যা কথা বলে, অর্থাৎ তারা নিজেদেরকে বড়লোক হিসেবে একে অপরের সামনে তুলে ধরে। এমনকি কিছুদিনের মধ্যেই সুরেশ এবং রমেশ দুই ভাই সোনালী ও রূপালীকে বিয়ে করে। বিয়ের পর কি হলো, তোমরা দুই ভাই অফিস যাচ্ছ না কেন? বিয়ের তো প্রায় 4-5 দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তোমরা দুজনে একবারও অফিস গেলে না কেন? ও হ্যাঁ, তাই তো, 4-5 দিন হয়ে গেছে। আমাদের তো অফিসে যেতে হবে, আর অফিসের ছুটি তো শেষও হয়ে গেছে। অফিস না গেলে আমরা টাকা পাবো কোথায় বলতো? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি এখনই তৈরি হয়ে নিচ্ছি। কিন্তু বৌদি, তোমরা দুই বোনও তো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করো, তাহলে তোমরা কেন চাকরি করতে যাচ্ছ না? তোমাদের কি ছুটি শেষ হয়নি? এই শুনে সোনালী এবং রূপালী দুই বোন ঘাবড়ে যায়। না না, আমরাও তো আজ থেকে চাকরি জয়েন করব। আমাদের ছুটি শেষ হয়ে গেছে, আমরা দুজনে এখনই তৈরি হব অফিসে যাওয়ার জন্য। চল বোন, আমরা তৈরি হয়ে নিই। এই বলে সোনালী এবং রূপালী আবার বড়লোকী পোশাক আশাক পরে বড়লোক সাজে। অন্যদিকে রমেশ এবং সুরেশ দুই ভাই স্যুট বুট পরে একেবারে অফিসার বাবু সেজে নেয়, আর তারা চারজনে নিজেদের কাজে বেরিয়ে পড়ে। অর্থাৎ তারা চারজনে আবার পকেটমারি করতে চলে যায়। এভাবেই কয়েকদিন কাটে, কিন্তু একদিন দুর্ভাগ্যবশত তারা চারজনই একই ট্রেনের একই কম্পার্টমেন্টে পকেটমারি করতে ওঠে, আর সেদিন তারা চারজনে একসঙ্গেই ধরা পড়ে। এই যে পুলিশ অফিসার, এখানে দুটো মেয়ে পকেটমারি করছিল, আর ওই ছেলে দুটো আমার পকেটমারি করছিল। আমার তো মনে হচ্ছে এটা চারজন একসঙ্গে মিলে আছে। এমন সময় সুরেশ, রমেশ এবং সোনালী ও রূপালী একে অপরকে দেখে চমকে ওঠে। সুরেশ, রমেশ, তোমরা দুই ভাই আমাদেরকে মিথ্যা কথা বলেছো? তোমরা তাহলে বড় লোক নও? তোমরা পকেটমারি করো? তোমরা এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারলে? ও আচ্ছা, আমরা দুজনেই কি শুধু মিথ্যা কথা বলেছি নাকি? তোমরা দুই বোনও তো মিথ্যা কথা বলেছো। আমরা ভেবেছিলাম তোমরা দুই বোন সত্যি সত্যি বড় লোক, আর সেই জন্যই তো তোমাদের দুই বোনকে আমরা বিয়ে করেছি। কিন্তু আমাদের তো পোড়া কপাল, দেখো আমাদের কপালে যে এরকম পকেটমার মেয়ে জুটবে আমরা তো স্বপ্নেও ভাবিনি। এই বলে তারা চারজনই কপাল চাপড়াতে থাকে, আর তারা নিজেদেরকে রক্ষা করার জন্য পুলিশের কাছে এবং ট্রেনের যাত্রীদের কাছে অনেক অনেক ক্ষমা চায়, কিন্তু তাদেরকে কেউ কোনো রকম ভাবে ক্ষমা করে না। পুলিশ তাদের চারজনকে একসঙ্গে গ্রেপ্তার করে, আর কিছুদিন জেলে থাকার ফলে তারা চারজনেই নিজেদের ভুল বুঝতে পারে, আর তারা মনে মনে প্রতিজ্ঞা করে কখনো তারা এরকম জঘন্য কাজ করবে না। তাই জেল থেকে ছাড়া পাওয়ার পর তারা চারজনেই সৎ পথে ফিরে আসে। সুরেশ এবং রমেশ ফ্যাক্টরির কাজে লেগে পড়ে, আর এভাবেই সৎ টাকা উপার্জন করে তারা তাদের স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। চারিদিকে চকচকে মাঠ, আর মাঠের উপর চকচকে রোদ দেখে প্রিয়ার মাথা একেবারে ঘুরিয়ে আসে। কারণ কোথায় সে শহরের মেয়ে, আর তাকে বিয়ে করে গ্রামে এসে এক গরিবের পাল্লায় পড়তে হয়। সেই গরিবের নাম ছিল বল্টু। প্রিয়া কিছুতেই প্রথমে গরিব বল্টুকে বিয়ে করতে চায় না, কারণ সে তার বাবা শ্যামল বাবুর রাজপ্রাসাদে থেকে অভ্যস্ত, আর সেই কারণে প্রিয়ার খুবই অহংকার ছিল। কিন্তু প্রিয়ার অহংকার ভাঙে যখন তাকে গ্রামের গরিব ছেলে বল্টুকে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসতে হয়। বল্টু, এখানে তো চারিদিকে মাঠ, উফ কি গরম, আর তোমাদের তো 4 চাকা গাড়িও নেই যাতে করে আমি শ্বশুর বাড়িতে যাব। ও মাই গড, এই গরমের মধ্যে আমি কিভাবে বেঁচে থাকবো? ম্যাডাম, আর একটু কষ্ট করুন, তারপরেই আমাদের বাড়ি চলে আসবে। এখান থেকে আর মাত্র 8 ঘন্টা হাঁটা, আর 8 ঘন্টা হাঁটা পথেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। দয়া করে ম্যাডাম, আপনি আমার উপরে রাগ করবেন না। মাই ফুট, আমি আর হাঁটতে পারবো না, কারণ এরকম গ্রামের মাঠঘাটের মধ্যে দিয়ে হাঁটা যায় নাকি? ইম্পসিবল। তুমি আমাকে কোলে করে শ্বশুর বাড়িতে নিয়ে চলো, কারণ এমনিতেই আমি 2 ঘন্টা ধরে হাঁটছি। আমি আর হাঁটতে পারবো না, আমার ভীষণ গরম লাগছে। না প্রিয়া ম্যাডাম, তা কি করে হয়? এখন আমি সবার সামনে আপনাকে কিভাবে কোলে নেব? গ্রামের লোকেরা দেখলে আমাকে যা তা কথা শোনাবে। ছি ছি ছি, আমি বরং আপনার হাত ধরেই আপনাকে নিয়ে যাচ্ছি। এই বলে বল্টু গরমের মধ্যে প্রিয়ার হাত ধরে কোনো মতে প্রিয়াকে টানতে টানতে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। আর সেখানে গিয়ে প্রিয়া দেখে যে বল্টুর মা কমলা দেবী হাতে একটা বড় থালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই দেখে প্রিয়া আরো বেশি রেগে যায়। কি, তোমরা পাকা বাড়িতে পর্যন্ত থাকো না, আমাকে এই গরমের মধ্যে টালির চাল ফুটো কুড়ে ঘরে থাকতে হবে? ও মাই গড, বাপি তুমি আমাকে কেন এখানে বিয়ে দিলে? এখানে গরমে প্রাণ বেরিয়ে যাবে এবার আমার। বৌমা, তুমি কেঁদো না, আমি বুঝতে পারছি তুমি রাজপ্রাসাদে থেকে থেকে অভ্যস্ত, কিন্তু এখন তো তোমার কাছে কিছু করার নেই। আমরা চেষ্টা করবো এই গরমে তোমার যাতে কোনো রকমের কষ্ট না হয়।
এই বলে কমলা দেবী নতুন বৌমাকে বরণ করে কুড়ে ঘরে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর পাড়া প্রতিবেশীরা সকলেই নতুন বৌমাকে দেখবে বলে তাদের ঘরে এসে ভিড় করতে শুরু করে। একই ছোট ঘর আর তার উপর বেশি লোক সেখানে ভিড় করায় প্রিয়ার আরো বেশি গরম লাগতে শুরু করে। একে এত গরম, তারপর আমাকে দেখার জন্য সবাই ভিড় করে আছে। আমি কি কার্টুন নাকি যে আমাকে দেখবে বলে সবাই দাঁড়িয়ে আছেন? ছোট্ট ঘর, কোথাও থেকে কোনো হাওয়া বাতাস ঢুকছে না, তার উপর লোকজন হাসাহাসি করছে, গল্প করছে, আমার মুখের দিকে তাকিয়ে আছে। জাস্ট অসহ্য। বলটু, তুমি এদেরকে ঘর থেকে বের করবে নাকি আমি এদেরকে মেরে তাড়াবো? বাবা কমলা, তোর বৌমার মুখে কত বড় বড় কথা! এ তো দেখছি বয়োজ্যেষ্ঠদের সম্মান করতেই জানে না। আমাদের নাকি মেরে তাড়াবে? কেন রে, আমরা গরু ছাগল নাকি? আমাদের বইয়েই গেছে বল্টুর বউকে দেখতে। এত অহংকার করা ভালো নয় বাপু। এই চল সবাই। এই বলে পাড়ার সকল মহিলা সেখান থেকে বেরিয়ে যায়। আর নতুন বউয়ের কথা শুনে বল্টু এবং তার মা ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে। ম্যাডাম, আপনি কাকিমাদেরকে কেন এরকম ভাবে কথা শোনাচ্ছেন? আপনি তো নতুন বিয়ে করেই বাড়িতে এসেছেন, তাই সবাই আপনাকে দেখে আশীর্বাদ করছিল, কিন্তু দেখেছেন তো আপনি ওনাদের মনে কষ্ট দিলেন। গরমের মধ্যে তোমাদের এরকম ভাগাড়ের মতো কুড়ে ঘরে থাকতে যে আমার কষ্ট হচ্ছে তার বেলা কিছু নয়। অতই যখন তোমার সকলের প্রতি দরদ, তাহলে আমার ঘরে একটি এসি লাগিয়ে দাও না। তারপর পাড়ার কাকিমাদের ডেকে এনে আমাকে দেখাও, কোনো অসুবিধা নেই। আর শোনো, আমাকে বাথরুমটা এখন দেখিয়ে দাও। আমি ড্রেস চেঞ্জ করব, কারণ এরকম ভারী লেহেঙ্গা পরে আমি আর থাকতে পারবো না গরমের মধ্যে। হ্যাঁ বাবা, তুই একে বাথরুমের দিকটা দেখিয়ে দে। বৌমা হাত মুখ ধুয়ে আসুক, তারপর আমি বৌমাকে খেতে দেবো। এই শুনে বল্টু তাড়াতাড়ি করে তার বউকে শৌচালয়ের দিকে নিয়ে যায়। সেই সময় প্রিয়া আবার বিরক্ত হয়ে ওঠে, কারণ বল্টুদের শৌচালয় ছিল ঘর থেকে অনেকটা দূরে, আর সেই শৌচালয় পাড়ার সকলেই ব্যবহার করে থাকে। এই যে ম্যাডাম, এটা হলো আমাদের শৌচালয়। এই গরমে আপনার যখন স্নান করতে ইচ্ছে হবে তখনই আপনি এই শৌচালয়ে চলে আসবেন আর স্নান করতে পারবেন, কারণ এখানে সারাদিন জল আসে। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো আমি তোমাদের কুড়ে ঘর থেকে 15 মিনিট হেঁটে এই শৌচালয়ে আসলাম, আর আমি প্রত্যেকদিন 15 মিনিট হেঁটে তারপর স্নান করতে আসবো? তুমি কি ইয়ার্কি পেয়েছো নাকি? তোমাদের বাড়িতে নিজস্ব কোনো শৌচালয় নেই? না না, মানে আমাদের কোনোদিনও আলাদা করে শৌচালয়ের দরকার পড়েনি, কারণ আমি আপনাদের সাথে শহরে থাকতাম আর মা একা গ্রামের কুড়ে ঘরে থাকতো, সেই জন্যই মা এইসব জলই ব্যবহার করতো। আমি তো কোনোদিনও ভাবতে পারিনি যে আপনার বাবা মানে স্যার আমার সাথে আপনার বিয়ে দেবেন। চাকর কোথাকার, বেহায়া নির্লজ্জ ছেলে। এই বলে প্রিয়া শৌচালয়ের দরজা খুলে ঢুকতে যাবে, আর শৌচালয়ে ঢোকা মাত্রই প্রিয়া বিমলকে দেখতে পায়। এই দেখে প্রিয়া চেঁচামেচি করতে করতে শৌচালয়ের বাইরে বেরিয়ে আসে। ও বাবা গো, একেবারে অশিক্ষিত ডিসগাস্টিং লোকজন বাথরুমে ঢুকে পটি করছে, কিন্তু দরজা বন্ধ করেনি। এটা একমাত্র অশিক্ষিত গ্রামের লোকেদের পক্ষেই সম্ভব। ছি 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 ছি, কি বাজে গন্ধ, কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। সেই সময় বিমল শৌচালয় থেকে বাইরে বেরিয়ে এসে বলে, আরে নতুন বৌমা যে, কিন্তু তুমি ভুলে ওই শৌচালয়ে ঢুকো না, কারণ আমি এসে দেখেছি শৌচালয়ের দরজা ছিটকিনি ভেঙে গেছে, আর আমার খুব জোরে চাপ এসেছিল, তাই আমি আর চেপে থাকতে পারিনি, বসে পড়েছি পেট হালকা করতে। বুঝতেই তো পারছো, গরমকাল, একটু কষ্ট আসা খেলেই শরীর খারাপ হয়। আর তোমাদের বিয়েতে যা সব ভালো মন্দ খাবার খেয়েছি, সেই খাওয়ার পর থেকে আমার পেটটা কেমন যেন খারাপ হয়ে গেছে, সেই জন্যই আর কি। উফ বিমল কাকা, তুমি পারো সত্যি। যখন দরজার ছিটকিনি ভেঙেই গেছে, তাহলে পাড়ার মহিলারা স্নান করবে কি করে? সেই তো প্রলয়দের পুকুরে স্নান করতে যেতে হবে। এসব কথা শুনতে শুনতে গরমে প্রিয়ার মাথা একেবারে ঘুরে যায়, আর সে মাথায় হাত দিয়ে সেখানেই মাটিতে বসে পড়ে। সেই সাথে প্রিয়া কান্নাকাটিও করতে শুরু করে, কারণ গ্রামের মধ্যে শৌচালয়ে সারাদিন জল পড়লেও শৌচালয়ের দরজার লকটা ভাঙা ছিল, তাই ঠিকঠাক ভাবে দরজা লাগানো সম্ভব হয় না। তার উপরে এখন প্রিয়াকে কুড়ে ঘরে থাকতে হবে, আর স্নান করার জন্য তাকে পুকুরেও যেতে হবে। এসব ভেবেই প্রিয়া আরো বেশি পরিমাণে কষ্ট পায়। কিন্তু বিয়ের আগে এতদিন ধরে প্রিয়া রাজপ্রাসাদের মতো বাড়িতে থেকে এসেছে, আর নিজে একা ঘরে সারাদিন এসি চালিয়ে ঘুমিয়েছে। মা, আজকে ভীষণ গরম পড়েছে, তুমি আমার বাথটাবে বেশি করে বরফ মিশিয়ে দাও। আমি আজকে বরফ জল দিয়ে স্নান করব, তাহলে যদি গরমটা একটু কম লাগে। আর সারাদিন বাড়িতে সেন্ট্রাল এসি চালিয়ে রাখবে, ঠিক আছে? যাতে আমার গায়ে গরম একদম টাচ পর্যন্ত করতে না পারি, ওকে? হ্যাঁ রে রাজপ্রাসাদের রাজকুমারী, তোর জন্য আমি সব করে দিচ্ছি। এখন বাবার বাড়িতে আছিস বলে গরম বুঝতে পারছিস না, এত আরাম পাচ্ছিস। যখন বিয়ে হবে তখন কি করবি তুই? কেন, আমার যদি বিয়ে হয় তাহলে এরকম রাজপ্রাসাদের রাজকুমারীর সঙ্গে বিয়ে দেবে, আর বিয়ের পর আমি সারাদিন এসিতে শুয়ে থাকবো, আর সেই সাথে ডিটক্স ড্রিঙ্ক খাবো।
এই বলে প্রিয়া তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে বাথটাবের মধ্যে বরফ জলে স্নান করে আর বাইরে বেরিয়ে এসি অন করে দেয়। এভাবে সারাক্ষণ প্রিয়া এসিতেই থাকে। সেই সাথে গরমের মধ্যে নানান রকমের ফল খায় আর চারিদিকে ছোট ছোট জামা পরে ঘুরে বেড়ায়। তার টাকার অহংকারে একদমই মাটিতে পা পড়ে না আর মানুষকে মানুষ বলেও সে গণ্য করে না। আর তাদের বাড়িতেই এক চাকর ছিল যার নাম হলো বল্টু। এই বল্টু, আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে শপিং করতে যাব, তাই তুমিও আমার সঙ্গে যাবে। আমি যখন গাড়ি থেকে রাস্তায় নামবো তখন তুমি আমার মাথায় ছাতা ধরে শপিং মল পর্যন্ত নিয়ে যাবে, ঠিক আছে? আমার গায়ে যেন একটু রোদ না লাগে, কারণ কদিন পর আমার বিয়ে। আমি চাই না আমার গায়ে ট্যান পড়ে যাক। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আসলে প্রিয়ার এক বড়লোক পরিবারের সঙ্গে বিয়ে ঠিক হয়, তাই সে নিজের বিয়ে নিয়ে প্রচন্ড পরিমাণে উৎসাহিত থাকে। সব সময় শপিং করার জন্য প্রিয়া বল্টুকে দিয়ে নিজের মাথায় ছাতা ধরায়। আর এভাবেই দেখতে দেখতে বিয়ের সময়ও চলে আসে। কিন্তু বিয়ের সময় প্রিয়া এবং তার পরিবার জানতে পারে যে ছেলের সঙ্গে প্রিয়ার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলে অন্য একটি মেয়ের সঙ্গে পালিয়ে গেছে। এর ফলে সেই ছেলে কিছুতেই বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হতে পারে না। এমন অবস্থাতে প্রিয়ার বাবা শ্যামল বাবু জেদ ধরে বসে সেই মণ্ডপেই আজকে প্রিয়ার বিয়ে দেবে। আর চোখের সামনে সে একমাত্র বল্টুকেই দেখতে পায়, তাই শ্যামল বাবু বল্টুর সঙ্গে প্রিয়ার বিয়ে দিয়ে দেয়। বাবা, তুমি নিজের সম্মান রক্ষা করার জন্য শেষ পর্যন্ত আমাকে এরকম একটা পাতকুয়োতে ধাক্কা মেরে ফেলে দিলে। একবারও ভাবলে না আমি কিভাবে বেঁচে থাকবো? আমি গরিব ছেলের সঙ্গে ওই ধ্যারধারে গোবিন্দপুর গ্রামে কিছুতেই সংসার করতে যেতে পারবো না। তুমি ওকে বলো ও যেন এই বাড়িতেই ঘর জামাই থাকে। আমি আমাদের রাজপ্রাসাদ ছেড়ে কোথাও যাব না। দেখ মা, আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে আর কিছু করার ছিল না, কেননা সবাই আমার উপর হাসাহাসি করছিল। আর প্রথম সবে মাত্র বিয়ে করেছিস, এখন জামাইকে কি ঘর জামাই রেখে দেবো? তাহলে আমি আবার হাসির পাত্র হব। তাই তুই কিছুদিনের জন্য ওখানে গিয়ে সংসার কর, তারপর আবার এখানে ফিরে আসিস। এই বলে শ্যামল বাবু নিজের মেয়েকে বল্টুর সঙ্গে গ্রামের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। আর প্রিয়া যখন এসব কথাগুলো মনে পড়ে তখন তার বল্টুর মুখের দিকে তাকিয়ে আরো বেশি পরিমাণে রাগে গা জ্বালা করে। বাথরুম থেকে বেরিয়ে এসে স্নান করার জন্য প্রিয়াকে আবার বল্টুর সঙ্গে আধ ঘন্টা হেঁটে পুকুরে যেতে হয়। আর কোনো মতে সে পুকুরের গরম জলে গা হাত পা পুড়িয়ে স্নান করে উঠে আসে। ইস, মেয়েটা এই গরমের মধ্যে বাইরে স্নান করতে গিয়ে একেবারে কালো হয়ে ফিরে এসেছে। তুমি চিন্তা করো না মা, আগে কিছু খেয়ে নাও, তারপর আমি ভালো করে তোমার মুখে মুলতানি মাটি লাগিয়ে দেব। দেখবে এই কালো ভাবটা তাহলে উঠে যাবে। আমার সাথে একদম আদিক্ষেতা করবেন না, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দিন। কমলা মাটিতে ভালো করে ভাত এবং টকের ডাল আর তার সাথে আলু ভাজা পরিবেশন করে দেয়। কিন্তু সেই খাবার দেখে প্রিয়া তার শ্বশুরবাড়ির লোকেদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমি এসব খাবার ছুঁয়ে পর্যন্ত দেখবো না, কারণ আমাদের বাড়িতে আপনার ছেলে মানে আমাদের চাকর এসব খাবার খেত। আর গরমকাল পড়লে আমি শুধুমাত্র দামি দামি ফল, মিষ্টি আর জুস খাই, তাই আমাকে ওই খাবারগুলোই এনে দিন। আমি এসব খাবো না। বৌমার এমন কথা শুনে বল্টু এবং তার মায়ের দুজনেরই ভীষণ পরিমাণে খারাপ লাগে, কিন্তু তবুও তারা কিছু মনে করে না। দেখো বৌমা, আমাদের এখানে বেলা বাড়তে বাড়তে বাজার বন্ধ হয়ে যায়, তাই আজকে তুমি কষ্ট করে এই খাবারগুলো খেয়ে নাও, কালকে বল্টু তোমাকে ফল আর ফলের রস নিয়ে এসে দেবে। এই বলে কমলা প্রথমে তার বৌমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রিয়া রাগের চোটে সমস্ত খাবার ছুঁড়ে ফেলে দেয়। আর সে রাগ করে নিজের খাটের উপর গিয়ে শুয়ে পড়ে। কিন্তু গরমের মধ্যে সে প্রচন্ড পরিমাণে ঘামতে থাকে। তখনই তার নিজের রাজপ্রাসাদের মতো বাপের বাড়ির কথা, নিজের ঘরের এসির কথা মনে পড়ে। কিন্তু এখন তার কুড়ে ঘরের দেওয়ালে তাকিয়ে সে কোন রকমের এসির চিহ্ন দেখতে পায় না, তাই সে এক মুহূর্তের জন্য এরকম গরিব শ্বশুর বাড়িতে থাকতে পারে না। আর অন্যদিকে সারাদিন না খাওয়ার ফলে তার ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায়, তাই সে আর নিজে জেদ ধরে রাখতে পারে না। এখন খিদের জ্বালায় পড়ে আমাকে কি না কি খেতে হচ্ছে। দুপুরের টক ডাল আর ভাত এখন খাচ্ছি, আমার আর ভালো লাগছে না। একে এত গরম, তার উপর জঘন্য খাবার। এভাবে কষ্ট করে গ্রামের মধ্যে তার বেশ কিছুদিন কাটে। আর ধীরে ধীরে কমলা দেবীর শরীর খারাপ হয়ে পড়ে, তাই প্রিয়াকে তাদের গরিব সংসারের সমস্ত কাজকর্ম আস্তে আস্তে শিখতে হয়। গরমের মধ্যে তাকে পাতকুয়ো থেকে জল তুলতে হয়, পুকুরে স্নান করতে যেতে হয়, এমনকি শাশুড়ি মায়ের কাছ থেকে তাকে রান্না বান্না পর্যন্ত শিখতে হয়। আর এভাবেই ধীরে ধীরে রাজপ্রাসাদের রাজকুমারীর মন পরিবর্তিত হতে শুরু করে। সে এখন নিজের স্বামীকে খুবই স্নেহ করে এবং ভালোবাসে।
কিরে প্রিয়া, ওঠ। সেই কখন থেকে বিয়ের মণ্ডপে তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। কিরে, ইস দেখেছো, মেয়েটার বর পালিয়ে গেল বলে মেয়েটা যে অজ্ঞান হয়ে পড়লো, তারপর থেকে কিছুতেই ওর জ্ঞান ফিরছে না। তার উপর তুমি শ্যামলকে কেন বলতে গেলে ওই চাকর বল্টুর সঙ্গে তুমি প্রিয়ার বিয়ে দেবে? ও কিছুতেই বল্টুকে বিয়ে করতে রাজি হবে না। সেই সময় সবাই মিলে প্রিয়ার চোখে মুখে জল দিতে শুরু করে আর প্রিয়ার জ্ঞান ফিরে আসে। প্রিয়া বুঝতে পারে সে এতক্ষণ ধরে অজ্ঞান হয়ে স্বপ্ন দেখছিল, কিন্তু এই স্বপ্নের মধ্যেই সে অনেক কিছু উপলব্ধি করতে পারে। বাবা, আমি বল্টুকে বিয়ে করতে রাজি আছি, কারণ আমি চাই না আমার জন্য তোমার সম্মান নষ্ট হোক। আর ওই ছেলে যতই বড়লোক হোক না কেন, ওর মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। তাই জন্য বিয়ের মণ্ডপ থেকে কিভাবে পালিয়ে গেছে দেখো। আর সেই কারণেই আমি বল্টুকে বিয়ে করব, তারপর আমি গ্রামে গিয়ে সংসার করব। যাক মা, তুই আমার প্রাণ বাঁচালি। কেননা তুই যেভাবে বেঁকে বসেছিলিস তাতে আমি ভেবেছিলাম যে তোর আর কখনো বিয়ে হবে না। কেননা কখনো বিয়ের মণ্ডপ থেকে বিয়ে ভেঙে গেলে সেই মেয়ের বিয়ে দিতে খুবই অসুবিধা হয়, সবই তো জানিস। এই শুনে শ্যামল বাবু বল্টুর সঙ্গে ধুমধাম করে প্রিয়ার বিয়ে দেয়। কিন্তু বিয়ের পর গ্রামে গিয়ে প্রিয়াকে কোনো রকম ভাবে কষ্ট সহ্য করতে হয় না, কারণ সে স্বপ্নের মধ্যে যেরকম গ্রাম্য জীবন দেখেছিল, বাস্তবে সেই গ্রাম্য জীবন পুরোপুরি আলাদা হয়ে দাঁড়ায়। কারণ তার বাবা ইতিমধ্যেই বল্টুর কুড়েঘর সমস্ত রকমের জিনিসপত্র দিয়ে সাজিয়ে তোলে, যাতে সেখানে থাকতে তাদের মেয়ের কোনো অসুবিধা না হয়। প্রিয়া রাজপ্রাসাদে রাজকুমারীর মতো করে না থাকতে পারলেও বল্টুর সঙ্গে সুখে শান্তিতে সংসারটা করতে পারে।